কিউরিওফাইটের আজকের ঘটনাটি প্রাপ্তবয়স্কদের জন্য। কিউরিওফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের 168তম হরর পডকাস্টে আপনাদের স্বাগতম জানাই আমি কৌস্তভ। আপনাদের খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি কিউরিওফাইট খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটন পেতে চলেছে। একটা অ্যাচিভমেন্ট আমাদের কিউরিওফাইট ফ্যামিলির জন্য এটা। আর সেই উপলক্ষে আজকে আপনাদের দুর্দান্ত একটা ঘটনা শোনাতে চলেছি। আজকে যে ঘটনাটা সেটা কোনো ভূত বা পিশাচকে কেন্দ্র করে নয়, তার থেকেও ভয়ানক কিছু একটাকে কেন্দ্র করে। ঘটনাটা আপনারা শুনতে শুনতে বুঝতে পারবেন ঘটনার ভয়াবহতাটা কতটা। আজকের ঘটনাটা সত্যি বলতে আমার নিজের ফেভারিট। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কিউরিওফাইটের আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা এখনই কমেন্ট করে জানান, এবং কিউরিওফাইটে যদি আপনারা নিজেদের সাথে ঘটে যাওয়া এরকম সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, ঘটনাটা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের 168তম হরর পডকাস্টে। আজকের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সৌরদীপা ঘোষ। ঘড়িতে বেলা 3টে এবং আমি কৌস্তভ রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন কিউরিওফাইট, আপনাদের ডেইলি হরর ডোজ। হাই কৌস্তভ, কেমন আছো বলো? আমি আবার অনেক দিন পর আজকে তোমার চ্যানেলে একটা ভৌতিক ঘটনা পাঠাতে চলেছি। ঠিক ভৌতিক বলবো না, তবে এবারের ঘটনাটা হয়তো বা তার চেয়ে আরও খানিকটা বেশি ভয়ঙ্কর কিছু, এবং ঘটনাটা বেশ অদ্ভুত রকমের। আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি ঘটনায় চলে আসছি। আমার এক অত্যন্ত পরিচিত একজনের কাছ থেকে এই ঘটনাটা আমি শুনেছিলাম। এটা ওদের পারিবারিক বিষয়। আমার সেই বন্ধুর নাম রীতা ভরি। ওদের বাড়ি বীরভূম জেলার একটা প্রত্যন্ত ছোট গ্রামে, তবে ওই অঞ্চলে ওরাই ছিল খানিকটা অবস্থাপন্ন পরিবার। রীতা ভরিদের একেবারে জয়েন্ট ফ্যামিলি ছিল। দাদু, ঠাকুমা, 2 অবিবাহিত কাকা, ওর বাবা মা এবং আরও 2 পিসি। এক পিসি অনেকটাই বয়স্ক ছিলেন এবং ওনার বিয়ে রীতা ভরির জন্মের অনেক আগেই হয়ে গেছিল। আর অপর পিসি তখন বেশ কম বয়সী, সে কলেজে পড়তো তখনও। বাড়ি থেকে সেই পিসির সম্বন্ধ দেখাশোনা চলছিল, কিন্তু রীতা ভরি আমাকে জানিয়েছিল যে ওর ছোট পিসির একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ছেলেটি তখনও বেকার, কাজবাজ তখনও সে তেমন কিছুই পায়নি। এই নিয়ে বাড়িতে প্রায় রোজই দাদুর সঙ্গে পিসির ঝামেলা হতো। রীতা ভরির বাবা ভীষণ শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিলেন। তিনি বয়সে অনেকটাই বড় ছিলেন সব ভাই বোনদের থেকে। কাকু কিন্তু রীতা ভরির ছোট পিসিকেই সমর্থন করতেন, এমনকি কাকিমাও পিসিকেই সমর্থন করতেন। ওনারা দুজন পিসির দিকটা কিছুটা হলেও বুঝতেন, কিন্তু বাকি 2 কাকা ছিলেন একেবারে রীতা ভরির দাদুর মতন স্বভাবের। ওনাদের খালি মনে হতো ওই ছেলেটা ওনাদের টাকা পয়সা সম্পত্তির জন্য বড়লোক বাড়ির সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করছে। এতগুলো কথা কেন লিখলাম? অনেক কারণ আছে। ঘটনা এগোলে আস্তে আস্তে সবটাই বুঝতে পারা যাবে। ওদের পরিবারকে ওই এলাকায় সকলেই বেশ সম্মান করে চলত। রীতা ভরির দাদুর বেশ নাম ডাক ছিল এলাকায়, আর তিনি ছিলেন ভীষণ রাশভারী স্বভাবের মানুষ। যাই হোক, রীতা ভরি তখন ক্লাস 9-এ পড়ে। তখন ওর ছোট পিসি কলেজের ফাইনাল ইয়ারে। বাড়িতে তখনও সেই একই বিষয় নিয়ে অশান্তি আর ঝামেলা লেগেই ছিল। পিসির এই কেসটা ছাড়া তখন বাড়িতে বাকি আর কোনো তেমন কিছু নেই, সমস্যা ছিল না। পারিবারিক অবস্থা বেশ ভালোই ছিল তখন। রীতা ভরিদের পুরনো আমলের দোতলা বাড়ি, সামনে খানিকটা ফাঁকা জমি জায়গা রয়েছে, সেখানে গাছগাছালি ছিল। আর ওদের জমির বাঁ দিকটায় একটা বেশ বড় সড়ো পুকুর ছিল। পুকুরটা ওদের বসু পরিবারেরই ছিল, কিন্তু গ্রামের লোকজনেরা ওই পুকুরে আসতো, কেউ কেউ স্নান টান করতো। পুকুরটাতে প্রচুর মাছ চাষ হতো, কিন্তু ওই পুকুরটাতে কাপড় ধোয়া বা বাসন মাজা একেবারে নিষিদ্ধ ছিল। রীতা ভরির মেজ কাকু একদিন ওর দাদুকে এসে বললেন, বাবা, আমাদের বাড়ির তো একেবারে পাশেই পুকুরটা, ওখানে গা শুদ্ধ সবাই লোকজন যাতায়াত করে, আমাদের বাড়ির কোনো প্রাইভেসি নেই। বোনকে নিয়ে আজকাল প্রায়ই অশান্তি লেগে রয়েছে। লোকজন এসব শুনে মজা পায়, কেউ কেউ পুকুরে স্নান করতে এসেও আমাদের বাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে ঘরের কথা শোনে। তো ওখানে পুকুরটাকে গার্ড করে একটা বড়সড় পাঁচিল তুলে দাও।
আর আমরা তো আছি, আমরা ঠিক পাহারা দিয়ে রাখবো যাতে রাতের বেলায় মাছ চুরি না হয়। কিন্তু এরকম অবস্থায় থাকলে আমাদের বাড়ির লোকেদের খুবই অসুবিধা হচ্ছে। রীতাভরি আমাকে জানিয়েছিল যে আসলে ওর মেজ কাকারও তখন নাকি বিয়ের কথাবার্তা চলছিল, বিয়ে ঠিক হচ্ছিল। নতুন বউয়ের প্রাইভেসি নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় বোনের অজুহাত দেখিয়ে সেই কারণে তিনি ওই পাঁচিল তোলার প্রস্তাবটা দিয়েছিলেন। যাই হোক, রীতাভরির দাদু ওর কাকার কথা মতো পুকুরটাকে ঘিরে একটা বড় সড়ো পাঁচিল তুলে দিলেন, কারণ তিনি নাকি ওর মেজ কাকার কথা মতোই চলতেন। ওই পারিবারিক নানান রকম ক্ষুদ্র ক্ষুদ্র জটিলতা সব পরিবারের ভেতরে থাকলে যা হয় আর কি। এরপরে পাঁচিলটা তুলে দেওয়া হয়। এবার আসি মূল ঘটনার প্রসঙ্গে। এরপর প্রায় দিন 15-র মধ্যেই রীতাভরির ঠাকুমা একদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে নিজের পা ভাঙলেন। তিনি আর সুস্থ হতে পারলেন না। তার আগেই তার দাদু হার্ট অ্যাটাক করে মারা গেলেন কিছুদিনের মধ্যেই। গোটা বাড়ি শুদ্ধ একেবারে যেন শোকের ছায়া নেমে এলো। রীতাভরির 2 কাকার বিজনেস একেবারে চোপাট হয়ে যেতে বসলো পরপরই। এই পুরো ব্যাপারটা মাস 3 মধ্যেই যেন চোখের পলক না পড়তে পড়তেই ঘটে গেল। রীতাভরির বাবার চাকরির অবস্থাও তখন খুব খারাপ। অফিসে প্রায়শই ঝামেলা লেগে থাকত। সংসারের অবস্থার কথা ভেবে দাঁতে দাঁত চেপে তিনি কোনো মতে চাকরিটায় পড়ে থাকলেন, ছাড়তে পারলেন না। ঠিক এমন পরিস্থিতিতে রীতা একদিন ওর স্যারের বাড়ি থেকে পড়ে বাড়ি ফিরছিল। ওর ছোট পিসির প্রেমিক মৃণাল কাকু ওকে পেছন থেকে ডাক দিল। আসলে ছোট পিসি আর মৃণাল কাকুর সম্পর্কের ব্যাপারে প্রথম থেকেই সব কথা জানত রীতা। মাঝে সাঝে ওদের দুজনের মধ্যে চিঠি আদান প্রদানও করত। মৃণাল কাকুকে দেখে রীতা হাসি মুখে দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করে, আরে কাকু, তোমাকে অনেকদিন দেখি না তো, আজকাল পিসমণির সঙ্গে দেখা সাক্ষাৎ করো না নাকি তুমি? রীতা লক্ষ্য করে সে হেসে হেসে কথা বললেও মৃণাল কাকুর মুখটা যেন একেবারে থমথমে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মৃণাল কাকুকে জিজ্ঞাসা করে, আচ্ছা শোন, তোর পিসির কি হয়েছে রে, আমাকে একটু বলবি? রীতা সবিষয়ে ফিরিয়ে প্রশ্ন করে, কেন, কি হবে? মৃণাল কাকু রীতাকে জবাব দেয়, আসলে ও অনেকদিন ধরেই আমার সঙ্গে একেবারেই ঠিকভাবে কথা বলছে না, আমার সঙ্গে দেখা করে না, ঠিকমতো কথা বলে না। সেদিন রাস্তায় দেখা হয়ে গেছিল, আমি তখন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। ওকে দেখে ব্যাকুল হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, সুচরিতা, তোমার কি হয়েছে, কেন কথা বলছো না আমার সঙ্গে, কি অপরাধ করেছি আমি? এরপর ও আমাকে এত অপমান করলো, আমাকে চায়ের দোকানে বসে থাকা বেকার ফালতু ছেলে বলে যা খুশি যা তা বলল। কি অদ্ভুত রকমের হিংস্রতা ওর চোখে মুখে, যেন ও আমাকে চেনেই না। আমি ওর সঙ্গে কথা বলতে গিয়ে এতটা ছোট বোধ করলাম সেদিন। অথচ তোর তো অজানা নয়, আমাদের মধ্যে এমন কিছু নেই যেটা হয়নি। সমস্ত রকমের সম্পর্ক আমাদের দুজনের মধ্যে রয়েছে। ওর সিঁথিতে সিঁদুর দেওয়াটাই বাকি আমার, শুধু বাকিটুকু রীতাভরির বয়ানেই লিখছি, তাহলে হয়তো সকলের বুঝতে সুবিধা হবে। কথাগুলো বলার পর মৃণাল কাকু চুপ করল। সত্যি বলতে পিসিমণির মধ্যে যে একটা সাংঘাতিক রকমের পরিবর্তন এসেছে তা আমি জানতাম। দাদু মারা যাওয়ার পর থেকে ও আমাদের কারোর সঙ্গেই ঠিকমতো কথা বলতো না। খুব অদ্ভুত রকমের একটা ব্যবহার করতো আমাদের সকলের সঙ্গে। আমাদের পরিবারের সকলের পরিস্থিতি তখন এতটাই খারাপ এবং গোটা পরিবারে অর্থনৈতিক মন্দা এতটাই প্রকট, আলাদা করে কারোর কথা ভাবাই তখন দুষ্কর হয়ে পড়েছিল। এদিকে ছোট পিসিমণি আর মৃণাল কাকুর ব্যাপারে A to Z সব কথা আমি জানতাম। এককালে ওদের দুজনের মধ্যে আমি অনেক চিঠি চালাচালিও করেছি। আমি মৃণাল কাকুকে বললাম, কাকু, তুমি চিন্তা করো না, আমাদের বাড়িতে পরপর এত সব ঘটনা ঘটে গেছে যে কি বলবো, তুমি তো সবই জানো। আমার ঠাকুমা প্রায় শয্যাশায়ী। দাদু মারা যাওয়ার পর থেকে ছোট পিসি একটু একটু কেমন কেমন যেন করে আজকাল, ভীষণ চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথাও বলে না বিশেষ। তবে তুমি চিন্তা করো না, আমি রাতের বেলা ওর সঙ্গে কথা বলবো। মৃণাল কাকু দেখ কি করা যায় বলে উদাসীনভাবে চলে গেলেন আমার পাশ কাটিয়ে। আমি ঠিক করেছিলাম সেই দিন রাতে পিসিমণির ঘরে যাব, ওর সঙ্গে কথা বলবো। তবে সেই সময় একটা জিনিস আমি খুব লক্ষ্য করতাম, পিসিমণি প্রায়শই ভর সন্ধ্যাবেলায় চুল ছেড়ে আলগা পোশাকে পুকুর পাড়ে একা একা গিয়ে বসে থাকতো।
ওর মাথায় খুব লম্বা ঘন চুল ছিল, পেছন থেকে অন্ধকারে যে কেউ দেখলে ভয় পেয়ে যেতে পারে। একদিন মায়ের চোখেও এই দৃশ্য পড়ে যায় এবং মা খুব বকাবকি করে পিসিকে, কিন্তু ওর কানে যেন কোনো কথাই ঢুকতো না ঠিক মতো। কেমন একটা পাথরের ন্যায় হয়ে গেছিল পিসিমণি। নিজের ঘরে নিজের মতোই সবসময় দরজা বন্ধ করে বসে থাকতো, আর সেই সময় পুকুর পাড়ে যাওয়াও যেন খুব বাড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি সেদিন রাতে ঠিক করলাম বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি পিসিমণির ঘরে যাব, ওর সঙ্গে মৃণাল কাকুর ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। কেন ও ছেলেটার সঙ্গে এরকম অদ্ভুত আচরণ করছে সেটা আমাকে জানতেই হবে, কারণ ওদের দুজনের সম্পর্কটা আমি বাড়ির মধ্যে সব থেকে বেশি সাপোর্ট করতাম। আমি সব থেকে বেশি চাইতাম যে ওদের দুজনের বিয়েটা হোক। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি পা টিপে টিপে পিসিমণির ঘরে গেলাম। ওর ঘরের দরজাটা ভেজানো ছিল। আমি ধীরে ধীরে সেটাকে ঠেলে খুলতেই ছিটকে কিছুটা পিছিয়ে গিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরে রাখলাম। চোখ শোয়া অন্ধকারে আমি দেখলাম একটা সন্ডা গন্ডা কালো টাইপের চেহারার একজন পুরুষ পিসিমণির দেহটাকে একেবারে নগ্ন অবস্থায় উথাল পাথাল করে ভোগ করছে। আমি চেঁচিয়ে উঠতে পারলাম না। পিসিমণির মুখ থেকে একটা গোঙানির শব্দ পেলাম শুধু। ঘৃণায় আমার গাটা একেবারে গুলিয়ে উঠল। এই তবে পিসিমণির মৃণাল কাকুকে ছেড়ে দেওয়ার এবং ওর সঙ্গে দুর্ব্যবহার করার আসল কারণ। আমার নিজের পিসিমণি এতটা নোংরা, এতখানি দুশ্চরিত্রা। ভালো মানুষ মৃণাল কাকুর নিরীহ মুখটা মনে পড়তেই আমার খুব কষ্ট হলো। আমি আবার পিসির ঘরের দরজাটা ধীরে ধীরে ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলাম এবং নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম চুপটি করে। কিন্তু সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসতে থাকলো সমানে। রাতে আমার চোখে ঘুম এলো না কিছুতেই, বরং পিসিমণির চারিত্রিক সত্যতা জানার পর আমার ওর প্রতি বৃতৃষ্ণায় মনটা ভরে উঠল। আমার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তবে সেদিন ওকে ঘৃণা না করে যদি ওর সমস্যাটা বোঝার চেষ্টা করতাম, অথবা অন্তত আমার মাকে সাহস করে সবটা খুলে বলতে পারতাম, তাহলে হয়তোবা সেই দিনের পরের দিনগুলো এতটাও দুর্বিষহ হয়ে উঠত না। পরের দিন থেকে আমি ছোট পিসিমণির সঙ্গে একেবারেই কথা বলতাম না। ও যে অনেক চুপচাপ হয়ে গেছে সেই কথাটা আমাদের ঘরে আমাদের বাবা মাও খুব আলোচনা করতেন নিজেদের মধ্যে। আমি কাউকে খুলে বলতে পারছিলাম না যে পিসিমণির এই নতুন প্রেমিক দায়ী তার মনের অবস্থার এরকম পরিবর্তনের জন্য। এর কয়েকদিন পর মৃণাল কাকুর সঙ্গে আমার আবার দেখা হয়েছিল। সে আবারও অসহায়ের মতো আমার কাছ থেকে পিসির খবর জানতে চেয়েছিল। আমি কাকুকে কোনো জবাব দিতে পারিনি। তাকে শুধু জানিয়েছিলাম যে পিসি খুব ভালো আছে। দিন দুয়েক পরে একদিন দুপুরবেলায় মৃণাল কাকু আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। তখন বাড়িতে বাবা কাকা কেউ উপস্থিত ছিল না। বাড়িতে শুধুমাত্র ছিলাম আমি, অসুস্থ ঠাকুমা তখন নিজের ঘরে ঘুমিয়ে, আমার মা আর ছোট পিসিমণি। মৃণাল কাকু খুব অবাধেই আমাদের বাড়িতে প্রবেশ করল। সে এসে সোজা পিসিমণির ঘরে গিয়ে ঢোকে, আর তারপর ক্ষিপ্ত হয়ে পিসির কাছ থেকে তার এরকম আচরণ করার জন্য কৈফিয়ত চায়। পিসিমণি মৃণাল কাকুকে খুব স্পষ্ট করে জানায় যে সে তাকে বিয়ে করতে পারবে না, অথবা তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পারবে না। মৃণাল কাকু আমার সামনেই জোর করে পিসির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ওকে চুমু খেলো, আর তারপর জোরে জোরে পিসিমণির দুটো কাঁধ ঝাঁকুনি দিয়ে বলে উঠল, তুমি শুধু আমার, বুঝতে পেরেছ? তুমি শুধু আমার। তুমি কি ভেবেছ আমাকে ছেড়ে অন্য কারুর সাথে তুমি বিয়ে করবে, কেটে পড়বে? আর আমি সেটা হতে দেব? কখনো না, কখনো না। আর কত শাস্তি দেবে তুমি আমাকে? তোমাকে ভালোবেসে আর কত পরীক্ষা দিতে হবে আমাকে? আমার খুব কষ্ট হচ্ছে সুচরিতা। আমি খুব সাধারণ ছেলে হতে পারি, কিন্তু আমার সঙ্গে প্রেম প্রেম খেলে আমি তোমাকে পার পেয়ে যেতে দেব না। রেডি থেকো, আগামী 7 দিনের মধ্যে আমি এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর আমার সঙ্গে বাড়ি থেকে বেরোতে না চাইলে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব। আমার সঙ্গে প্রেমের নাটক করে আমার সঙ্গে শুয়ে তারপর বিনা কারণে আমাকে ছেড়ে চলে যাবে, সেটা আমি কখনোই হতে দেব না। মৃণাল কাকু রেগে মেগে ঘর ছেড়ে দ্রুত পায়ে বেরিয়ে চলে যায়। আমি পিসিমণির ঘরের বাইরে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকি, কিন্তু ওর মধ্যে যেন কোনো হেলদোল নেই।
সেদিন পিসির মুখটা ভালো করে তাকিয়ে দেখেছিলাম। ও কত রোগা হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই, একেবারে শুকিয়ে গেছে, যেন কেউ যেন ওকে নিংড়ে নিয়ে ছিবড়ে করে দিচ্ছে দিনে দিনে। ওর চোখের নিচে গাঢ় কালি, শরীরের পোশাক ঢিলে ঢালা, কেউ যেন ওর গায়ে একটা কাপড়ের আবরণ জড়িয়ে দিয়ে গেছে, যাতে যখন তখন এসে সেটাকে সরিয়ে দিয়ে পিসির শরীরটা ভোগ করতে পারে। মৃণাল কাকু ঘর ছেড়ে বেরিয়ে যাবার পর ছোট পিসিমণি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে কিছুক্ষণের জন্য। খুব অসহায় লাগছিল ওকে দেখতে। সেই মুখটা দেখে আমি চেয়েও আর পিসিকে ঘৃণা করতে পারলাম না, বরং তার জন্য বুকের ভেতরটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল আমার। খুব কষ্ট হচ্ছিল আমার সেই সময়টায়। পিসির দিকে তাকিয়ে আমি তাকে বললাম, পিসিমণি, তুমি তো বরাবরই আমাকে নিজের বন্ধু বলে ভাবতে, তাই আশা করব আমার কাছে তুমি কিছু লুকোবে না। তুমি মৃণাল কাকুর সঙ্গে এতটা খারাপ ব্যবহার কেন করছো সেটা কি আমি জানতে পারি? যদিও বা আমি পিসির কাছে ওর প্রেমিকের কথাটা তুললাম না। ছোট পিসিমণি আমার কথার কোনো জবাব দিল না। মৌখিক ভাবভঙ্গিতে সে বুঝিয়ে দিয়েছিল যে তার ঘরে আমার উপস্থিতি সে একেবারেই পছন্দ করছে না। সেদিন রাতেই আমাদের বাড়িতে খুব খারাপ একটা খবর এলো। আমার মেজ কাকা কাছ থেকে ফিরে এসে বলল, মৃণাল কাকু নাকি সেই দিন সন্ধেবেলাতেই রেল লাইনে কাটা পড়েছে, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওর দেহটা। সবকিছু শোনার পরেও ছোট পিসিমণির মধ্যে আমরা কেউ যেন কোনো হেলদোল দেখতে পেলাম না। এই বিষয়টা নিয়ে আমি খুব দুঃখ পেলেও বাড়ির বাকিরা মনে মনে ভাবতে থাকলো, তাহলে নিশ্চয়ই ছোট পিসির সঙ্গে মৃণাল কাকুর ব্রেকআপ হয়ে গেছিল। কিন্তু এটা যে পিসির পক্ষে ঠিক কতখানি ভয়ঙ্কর ঘটনা ছিল সেটা তার আগে কেউ কখনো ভেবেই দেখেনি। ওই ঘটনা ঠিক দিন দুয়েক পর আমাদের গোটা পরিবারের ওপর একেবারে গভীর শোকের ছায়া নেমে এলো। সেদিন ভর সন্ধেবেলায় আমার পিসিমণির সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গ মৃতদেহটা আমাদের বাড়ির পুকুরের পাশে পড়ে থাকতে দেখা গেল। পিসির চুলগুলো সম্পূর্ণ এলোমেলো হয়ে গিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল কেউ যেন ওর দেহটা ভোগ করে তারপর মারধর করে পুকুর পাড়ের ডেড বডিটা ফেলে রেখে দিয়ে পালিয়ে গেছে। মৃতদেহের চোখের নিচে গাঢ় কালি, শীর্ণকায় চেহারা, শরীরের স্থানে স্থানে জমাট বাঁধা চাপচাপ রক্ত আর কামড়ের দাগ। আমার মা তো পিসিমণির ওই হাল দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠাকুমা তখন এমনিতেই শয্যাশায়ী, তাই তাকে কোনো খবরই দেওয়া হলো না এই বিষয়ে। গোটা পাড়ায় রটে গেল যে পিসিমণিকে রেপ করে খুন করা হয়েছে। প্রথমে পুলিশ কেস হলেও খুব বেশি দিন সেই কেস চলেনি। পুরো ব্যাপারটা মাস তিনেকের মধ্যেই চাপা পড়ে যায়, কারণ আমার পরিবারের লোক সম্মান নষ্ট হওয়ার ভয়ে এইসব বিষয় নিয়ে আর বেশি ঘাঁটায়নি। ছোট পিসিমণি মারা যাবার প্রায় মাস চারেক পর আমার ছোট কাকা হঠাৎ করেই একটা কাণ্ড ঘটিয়ে বসল। সে একদিন হঠাৎ করেই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বসল, আর তারপর বাড়িতে এসে প্রবেশ করে আমার ছোট কাকিমণি। কি সুন্দর মিষ্টি দেখতে আমার কাকিমণিকে। ঘরে যেদিন প্রথম এসে ঢুকলো দেখেই মনে হচ্ছিল স্বয়ং যেন মা লক্ষ্মী এসে ঘরে প্রবেশ করেছে। গায়ের দুধে আলতা রং, বয়সে সে আমার ছোট পিসিমণির চেয়েও অনেকটা ছোট ছিল। ছোট কাকুর সঙ্গে কাকিমণির বয়সের পার্থক্যটাও অনেক ছিল। আসলে তার সঙ্গে কাকুর অনেক দিনের প্রেম ছিল, যেটা আমরা কেউই জানতাম না। এদিকে বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছিল, তার উপর ছোট কাকুর মাথার ওপরে অলরেডি তার একজন আইবুড়ো দাদা রয়েছে। কাকিমণির গরিব বাপের বাড়ি থেকে খুব চাপ আসছিল বিয়ের জন্য, তাই ছোট কাকু অবশেষে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে আসতে বাধ্য হয়। কাকু কাকিমণিকে নিজের বাড়িতে আসতেই আমার মা তাকে বরণ করে ঘরে তোলে। আমার বাবাও নতুন বউকে মেনে নেয়। আমার বাবা মা বরাবরই এইসব বিষয়ে খুবই সাপোর্টিভ, কিন্তু ছোট কাকিমণি এসে বাধা পেল আমার মেজ কাকুর কাছে। মেজ কাকুর বাড়িতে সাংঘাতিক রকমের অশান্তি জুড়ে দিল। তখন তখন পরিবারে এতটাই অভাব অনটন চলছে, তার উপরে একজন নতুন সদস্যের দায় কে নেবে? এই নিয়ে বাড়িতে বেঁধে গেল ধুমধুমার কাণ্ড। তাছাড়া আমাদের বাড়িতে তখন অসুখ চলছিল। পিসিমণি মারা যাওয়ার পরে একটা বছরও তখন কাটেনি। এই সব কিছু মিলে বাড়িতে শুরু হয়ে গেল অশান্তির আবহাওয়া। যদিও বা শান্তি বলে জিনিসটা তখন আমাদের কারুর জীবনেই আর ছিল না। গ্রামের অনেকেই আমার মাকে সেই সময় বলেছিলেন, তোমাদের বাড়িতে পুজো দাও, পরপর এত কিছু কেন ঘটবে তোমাদের বাড়িতে?
নিশ্চয়ই তোমাদের ওপর কোনো অপদেবতার ছায়া পড়েছে। তবে শেষ পর্যন্ত পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আপাতত বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হবে না। ওরা যেমন বাইরে থেকে বিয়ে করে এসেছে তেমনই থাকুক। 1 বছর পর অশৌচ মিটলে পরে ওদের দুজনের বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করা যাবে। আর তখন আমাদের বাড়ির পরিসীমার মধ্যেও কেউ আসতো না। একটা কথা বললে হয়তো বিশ্বাস করবে না, আমাদের পুকুরের সমস্ত মাছ সেই সময় একে একে মারা যাচ্ছিল। ওই পুকুরে তখন লোকে স্নান করা তো দূর থাক, কেউ ধারে পাশেও ঘেঁষত না। আমাদের বাড়িটাকে পাড়ার লোকেরা তখন অপয়া বাড়ি বলে চিহ্নিত করে দিল। গায়ের সকলে তখন ধীরে ধীরে আমাদের পরিবারের সকলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। আমরা যেন তখন একেবারে এক ঘরে। এবার আসি আমাদের বাড়িতে ঘটে যাওয়া অতি আশ্চর্য দ্বিতীয় ঘটনায়। অবশেষে আমার কাকিমণি বাড়িতে নতুন বৌমা হয়ে এসে ঢুকল। সে আবার খুব ভীষণ বজরংবলীর ভক্ত ছিল। ওই কয়েক মাসে আমাদের বাড়িতে যেন ঠাকুর দেবতার পুজো একেবারেই উঠে গেছিল। আমার মায়ের কিছুতেই ঠাকুর পুজো করতে মন চাইতো না, অথবা পুজো করতে গেলেই কেমন শরীর খারাপ করতো, কেমন যেন কষ্ট হতো। বাড়িতে ঠাকুর দেবতার পুজো, উপাসনা, নাম গান সবটাই যেন কেমন বন্ধ হয়ে গেছিল সেই সময়। কিন্তু আমার কাকিমণি ছিল ভীষণ বজরংবলী ভক্ত। সে প্রতিদিন ভর সন্ধেবেলায় নিজের ঘরে বসে জোরে জোরে হনুমান চালিসা পাঠ করত। কাকিমণির ঘর থেকে আমাদের বাড়ির পুকুরটা সরাসরি দেখা যেত, তবে তা একটু দূর থেকে। একতলার ঘরের জানলাটা ওই দিকেই ছিল। আর কাকিমণি একেবারেই ঘরের দরজা জানলা বন্ধ করে রাখতে পারত না। সব সময় সে নিজের ঘরের দরজা জানলাগুলো খুলে রাখত। একদিন হঠাৎ করে সন্ধ্যের সময় কাকিমণির ঘর থেকে চিৎকারের শব্দ পেয়ে আমি আর মা ছুটে যাই তার ঘরে। বাবা কাকারাও তখন কেউ বাড়ি ফেরেননি। আমরা কাকিমণির ঘরে গিয়ে দেখি সে খুব ভয়ে ভয়ে ওদের একতলার ঘরের পুকুর পাড়ের জানলাটার দিকে তাকিয়ে ঠক ঠক করে কাঁপছে। মা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে নতুন বউ? একা একা ঘরে ভয় পেয়েছিস নাকি? অত জোরে চিৎকার করে উঠলি কেন? কাকিমণি এক লাফে মায়ের কাছে চলে আসে ধর্মর করে, আর তারপর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দিদিভাই, আমি প্রতিদিনের মতো ঘরের জানলাগুলো খুলে দিয়ে বসেছিলাম খাটের ওপর, আর মনে মনে ভাবছিলাম একটু পরেই হনুমান চালিসা পাঠ করব। কিন্তু হঠাৎ করে জানলার দিকে চোখ পড়তেই আমি দেখলাম একজন বিশালদেহী লোমশ পুরুষ, যার মুখ বলে কিছু নেই, বলা ভালো একটা লোমশ জান্তব অবয়ব, খুব হিংস্র দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। কি বড় বড় গর্তের ভেতরে চোখগুলো রে বাবা! দেখলে মনে হয় কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে গর্ত বানিয়ে দিয়েছে। কি হিংস্র, বাপরে বাপ! কথাগুলো বলা শেষ করেই ছোট কাকিমণি চোখ বুজে হনুমানজিকে স্মরণ করতে লাগলো এবং ওনার নাম জপ করতে থাকলো। মা কাকিমণিকে মনের ভুল বলে সান্ত্বনা দিলেও আমার কেমন জানি একটু খটকা লাগে মনে মনে। কারণ পিসমণির ঘরেও আমি ঠিক তেমনই একজন পুরুষ মানুষকে তার সঙ্গে খুব আপত্তিকর অবস্থায় দেখেছিলাম। পুরো ঘটনাটা শুনে খুব অবাস্তব লাগলেও ঘটনাটা যে ঠিক কতখানি সত্য তা বোধহয় আমার চাইতে ভালো আর কেউ জানে না। কিন্তু আমি যেন অনেক কিছু বুঝেও কোনো কিছু ঠিকভাবে বুঝে উঠতে পারছিলাম না, এবং এইসব ঘটনা কারোর সঙ্গে বলে ভাগ করেও নিতে পারছিলাম না। এর ঠিক দিন দুয়েক পর আরও আশ্চর্য এবং বেশ বিকৃত একটা ঘটনা ঘটে গেল আমাদের পরিবারের অন্দরে, যা প্রকাশ দিলে লোকে হয়তো বা পুরো ব্যাপারটাকে পারিবারিক কেচ্ছার সমতুল্য বলেও ভাবতে পারে। তখন আমার ছোট কাকিমণির পিরিয়ডস চলছে। পেটের ব্যথায় সে একেবারে কাহিল অবস্থা। মাসিকের দ্বিতীয় দিন সবে। শরীরের পোশাক আলগা। সেদিন বিকেলবেলায় কাকি কোনো মতে পেট চেপে উঠে বাথরুমে গেল। সে ঘরে ফিরে এসে দেখে একজন পুরুষ ঘরের ডাস্টবিনে পড়ে থাকা রক্তাক্ত প্যাড তুলে নিয়ে সেই প্যাডের গন্ধ শুকছে মন ভরে। এমন নোংরা, বিকৃত, কুরুচিপূর্ণ কার্যকলাপ দেখে কাকিমণির সারা শরীরটা ঘৃণায় গুলিয়ে উঠল। সেই পুরুষটিকে চিনতেও কাকিমণির কোনো অসুবিধে হলো না। সে আর কেউ নয়, লোকটা হলো আমার মেজ কাকু। কাকিমণি এই দৃশ্য দেখে চিৎকার করে বলে উঠল, এ কি মেজদা, আপনি আমার ঘরে এভাবে দরজায় নক না করে ঢুকে কি করছেন? আর এ কি নোংরামো করছেন আপনি? ছি 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 ছি! আপনি না আমার ভাসুরহন সম্পর্কে? আপনার বিন্দুমাত্র লজ্জা করলো না? নোংরা লোক কোথাকার!
কাকিমণি চিৎকার করতেই আমার মেজ কাকু ঝড়ের গতিতে তার দিকে এগিয়ে এসে যেন আছড়ে পড়ে কাকিমণির সামনে। আর তারপর মেজ কাকুর জিভটা যেন কাকিমাকে দেখে লোভে চকচক করে ওঠে। কামাতু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেজ কাকু কুপ্রস্তাব দিয়ে বসল ছোট কাকিমণিকে। কাকিমণি এক মুহূর্ত নষ্ট না করে মেজ কাকুর গালে ঠাস করে এক থাপ্পড় মেরে দেয়। আর তারপর সে চিৎকার করে উঠতেই মেজ কাকু এক ঝটকায় ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায় দৌড়ে। খানিকক্ষণ পরেই কাকিমণির চিৎকারের শব্দ শুনে আমি, মা, বাবা এবং ছোট কাকু সকলে মিলে ছুটে এলাম সেখানে। নতুন কাকিমণি কাঁদতে কাঁদতে সবিস্তারে সব কথা জানায় আমাদেরকে। সমস্ত কথা শোনার পর আমার কাকু, ছোট কাকু রেগে মেগে একেবারে আগুনের গোলা হয়ে উঠল। মেজ কাকু সম্পর্কে খুব নোংরা একটা খিস্তি দিয়ে বলে উঠল, নিজের বিয়ে হয়নি বলে আমার বউকে নিয়ে টানাটানি, আজকে ওই বুড়ো ভামকে আমি বাড়ি ছাড়া করব। এরপর সে আমার মেজ কাকুকে তার ঘর থেকে টেনে বের করে এনে সকলের সামনে মারতে গেল। কিন্তু মেজ কাকুর শরীরে তখন একটা পশুর মতো শক্তি। আমার ছোট কাকুকে ধরে এসে সাংঘাতিক মার মারতে লাগলো। আমরা এতজন মিলে চেষ্টা করেও মেজ কাকুকে রোখা গেল না। সে ঠিক যেন একটা হিংস্র পশুর মতো আচরণ করছিল। জিভ টিভ বের করে হাঁপাচ্ছিল রীতিমতন। জিভ থেকে লালা পড়ছিল অবিরত। এমনিতে আমার মেজ কাকু খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কিন্তু সেই দিন যে এরকম কেন একটা কাণ্ড ঘটিয়ে বসবে তা কেউ ভাবতেও পারেনি। ছোট কাকিমণি মেজ কাকুর পায়ে পড়ে গিয়ে নিজের স্বামীর প্রাণ ভিক্ষা করতে থাকে, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। এমনকি আমার বাবাও পেরে উঠল না মেজ কাকুর শক্তির সঙ্গে লড়াই করে। আমার ছোট কাকু মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায় এবং এরপর তাকে বেশ সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামগঞ্জের কেস বলে তত পুলিশ কেস হয়নি। সব ব্যাপারে কি আর পুলিশ কেস হয়? হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কোনো মতে ব্যাপারটাকে ম্যানেজ করা গেল। যদিও বা কাকিমণি সাংঘাতিক রকম খেপে গেলেন মেজ কাকুকে পুলিশের হাতে তুলে দেবেন বলে, কিন্তু বাড়িতে এতটাই ক্রিটিক্যাল সময় চলছিল তখন যে বাবা ছোট কাকিমণিকে অনুরোধ করলেন ওই সময়টায় আর ঝক্কি না নিতে। আমার মেজ কাকুকে বাবা বাড়ি থেকে বিতাড়িত করে দেয়, কিন্তু কোনো কিছুই এখানে শেষ হলো না। দিন তিনেক পরে তখন ছোট কাকুর অবস্থা বেশ অনেকটাই ভালো। সংকট কেটে গেছে তার মাথার ওপর থেকে। আমি, মা আর কাকিমণি তিনজনে মিলে কাকুকে হাসপাতাল থেকে দেখে এসে একটু রাত করেই বাড়িতে ফিরলাম। কাকুর জ্ঞান ফিরেছে, তার সঙ্গে আমরা কথাবার্তাও বলেছি সেদিন। বাবার অফিসে ওই দিন কিছু একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় সেই রাতে বাবা নিজের অফিসেই থেকে গেছিল। প্রসঙ্গত বলে রাখি, আমরা ঠাকুমাকে এই দুঃসময়ে নিজেদের কাছে রাখিনি। তাকে এই ঘটনা ঘটার বেশ কয়েকদিন আগেই আমরা তার বোনের বাড়িতে রেখে এসেছিলাম। তখন ঠাকুমা অসুস্থ ছিলেন ঠিকই, কিন্তু নিজের পায়ে হাঁটাচলা করতে পারতেন অল্প স্বল্প। আগের চেয়ে তিনি অনেকটাই সুস্থ হয়েছিলেন সেই সময়। আমরা তিনজনেই খুব টায়ার্ড ছিলাম, তাই বাড়িতে ফিরেই অল্প দুটো সেদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়ি যে যার ঘরে। আমি আর মা পাশাপাশি শুয়েছিলাম সেই দিন। হঠাৎ করে শুনলাম কাকিমণির চিৎকার। পরিত্রায় চিৎকার করছে সে। আমি আর মা দৌড়ে গেলাম তার ঘরে। দেখলাম ঘরটা ভেতর থেকে বন্ধ। বার কয়েক ধাক্কা দিতেই কাকিমণি পড়ি করে ছুটে এসে ঘরের দরজাটা খুলে দিল, আর তারপর চিৎকার করে আমার মায়ের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, দিদি ভাই, আমায় বাঁচাও, ওই রাক্ষসটা আমার সর্বনাশ করে তবেই ছাড়বে। আমার মা ভ্যাবাচাকা খেয়ে কাকিমণিকে জিজ্ঞাসা করে, কোন রাক্ষস? কি হয়েছে তোর? কে এসেছে ঘরে? কাকিমণি ভয় পেয়ে চোখ পাকিয়ে গোল গোল করে বলে উঠল, মেজদা। কথাটা বলেই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মায়ের শরীরে। আমি ঘরের আলোটা জেলে গোটা ঘরময় খুঁজলাম। না, কেউ সেখানে ছিল না। শুধু ঘরে নয়, গোটা বাড়িতে কেউ ছিল না। এমনকি বাড়ির সদর দরজা, লোহার মেন কলাপসিবল গেট তখন সব বন্ধ। বাইরে থেকে কারোর পক্ষে তখন ভেতরে আসা সম্ভব ছিল না। তবে কি কাকিমণি নিজের ঘরে যাকে দেখেছিল সে কি আমাদের বাড়ির ভেতরেই ছিল? পরের দিন সকালবেলায় কাকিমণির জ্ঞান ফিরে এলেও সে তখন খুব ভীত অবস্থায় ছিল। আমার মা তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে তোর সঙ্গে কি হয়েছিল ছোট? ওইভাবে চিৎকার করছিলি কেন? ঘরের ভেতরে তো কেউ ছিল না। আর কোথায় মেজ ঠাকুরপো? সে তো আমাদের বাড়িতেই নেই। কোথায় আছে তারও কোনো খবর নেই। কাল রাতে বাড়ির দরজায় তালা ঝোলানো ছিল, তাই বাইরে থেকে কারোর ভেতরে আসার প্রশ্নই নেই। আমার কাকিমণি মায়ের দুটো হাত ধরে কেঁদে উঠে বলল, বিশ্বাস করো,
আমার কথা বিশ্বাস করো দিদি, কাল রাতে এই ঘরে মেজদা এসেছিল আবার। আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল। অদ্ভুত রকমের একটা অস্বস্তি নিয়ে আমি চোখ খুলে তাকাতেই সে আমার মুখটা চেপে ধরল। বাইরের দিকের জানলাটা খোলা থাকায় চাঁদের আলোয় আমি তার মুখটা স্পষ্ট দেখেছি। ওই লোকটা এরপর আমার পরনের শাড়ি ধরে দিল এক টান। আমি মনে মনে হনুমানজির নাম স্মরণ করতে করতে এক ঝটকায় তাকে ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করতে থাকি। আর ঠিক তখনই তোমরা দুজনে এসে গেলে, আর শয়তানটাও যেন অন্ধকারে কোথায় যেন একটা মিলিয়ে গেল। মা একটু আমতা আমতা করলেও এতদিনে আমি নিজের মুখটা খুললাম এবং বেশ সাহস করেই বলে ফেললাম, আমি ছোট কাকিমণির কথায় বিশ্বাস করি। এই বাড়ির ভেতরে কোথাও কোনো ভালো কিছু তো ঘটছে না। এই ভিটেতে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, নইলে পরপর এতগুলো ঘটনা একসাথে পরপর ঘটে যাচ্ছে কিভাবে? আমার কাকিমণিও আমাকে সমর্থন করে বলে, দিদি, রীতাভরি এত ছোট একটা মেয়ে হয়েও বুঝতে পারছে, আর তোমরা বুঝছো না। আমার মা তখন ধপ করে কাকিমণির পাশে বসে পড়ল, আর তারপর সে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে এখন উপায়টা কি ছোট? আমি তো কোনো পথ দেখতে পারছি না। কাকিমণি খুব শক্তভাবে বলল, উপায় আছে দিদি ভাই, আমাদের এই বাড়িতে একটা পুজো করাতে হবে, কারণ এই ভিটে মাটিতে নিশ্চয়ই কোনো গুরুতর সমস্যা রয়েছে। আমার বিশ্বাস কোনো অলৌকিক ঘটনা ঘটে চলেছে এখানে। তাছাড়া সুচরিতার কেসটাও তো বিয়ের আগে তোমার ঠাকুরপোর কাছ থেকে আমি শুনেছিলাম। আমার কাছে এতদিনে খুব স্পষ্ট, এই বাড়িতে নিশ্চয়ই কোনো অপদেবতা বা পিশাচের বসবাস রয়েছে, আর আমি খুব নিশ্চিত এই ব্যাপারে। আমিও সেদিন মনে বেশ বল পেলাম ছোট কাকিমণির কথা শুনে, এবং সেই দিনই মা আর কাকিমণির কাছে ছোট পিসমণির ব্যাপারে সব কথা খুলে বললাম। ওদেরকে জানালাম যে ছোট পিসমণির ঘরেও একজন কালো লোমশ চেহারার পুরুষকে আমি ওর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেছিলাম। মা আমার মুখ থেকে সবটা শোনা মাত্র আমার ওপর ক্ষোভে ফেটে পড়ে এবং আমার ওপর অভিযোগের সুরে জিজ্ঞাসা করে যে কেন আমি তাদেরকে এতদিন এইসব কথা বলিনি। আমি মাকে আর কাকিমণি দুজনকেই বললাম যে আমি অনেকবার চেয়েও আমার মুখ খুলতে পারিনি, কারণ আমাকে ভেতর থেকে কেউ যেন বাধা দিচ্ছিল এই কথাগুলো প্রকাশ করতে। আমাকে কেউ যেন নিজের বশে রেখেছিল, যাতে আমি সবটা জানলেও কারোর কাছে কিছু প্রকাশ করতে না পারি। ছোট কাকিমণি আমার কথার ওপর আস্থা রেখে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ও ঠিকই বলছে দিদিভাই, আজকের দিনে দাঁড়িয়েও এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের কাছে অজানা। ওকে আর বকাবকি করো না, তুমি আগামীকালই পুরোহিত ডাকো। আমি নিজের হাতে এই পরিবারের মঙ্গলের জন্য পুজোর আয়োজন করব। সে যতই অসৌচ থাকুক না কেন, এই পরিবারের মানুষগুলোর নিরাপত্তার কথা ভেবে এই বাড়িতে হনুমানজির একটা পুজো করাবো আমি। পরের দিন কাকিমণির কথা মতোই সব ব্যবস্থা করা হলো। আমাদের বাড়িতেই আয়োজন করা হলো সংকটমোচন হনুমানজির পুজো। আমার কাকিমণি এবং মা নিজেদের হাতে গুছিয়ে গুছিয়ে ঘরোয়াভাবেই সমস্ত পুজোর আয়োজন করলো। যদিও বা পুজোর আয়োজনে খুব বাধা পড়েছিল নানানভাবে, অবশেষে ওদের দুজনের প্রচেষ্টায় পুরো আয়োজন সফল হলো। আমি ওদের দুজনকে হাতে হাতে অনেকটাই সহায়তা করে দিলাম। ঠাকুরমশাই এসে বাড়ির এদিক সেদিক সবটা ঘুরে দেখলেন। পুজোটাও সম্পন্ন হলো ঠিকঠাকভাবে। আমার কাকিমণি ভরসা করে ওনাকে বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বর্ণনা করলেন। আমরা খেয়াল করে দেখেছিলাম যে ঠাকুরমশাই আমাদের বাড়িতে আসার পর থেকেই কেমন যেন একটু গম্ভীর। সব শোনার পর সে আমাদের বলে, তোমাদের দুই বউয়ের সঙ্গে আমার কিছু কথা আছে, কাল তোমরা আমার বাড়িতে একবার এসো। এখানে আমি কোনো কিছুই বলতে পারবো না, আর বাড়িতে কোনো বউ বিকেলের পর ওই পুকুর ঘাটের দিকে যাবে না। আর এই বাড়ির কোনো মহিলা যেন নিজের চুল খোলা না রাখে, কোনো সময়ের জন্যই খোলা না রাখে। ঠাকুরমশাই আমাদের তিনজন মহিলার হাতেই বজরংবলীর পুজোর মন্তপুত কিছু ফুল দিয়ে 3টে তাবিজ বানিয়ে সেই সময়ে দিয়ে গেছিলেন, এবং তিনি আমার মুখের দিকে তাকিয়ে খুব ভয়ঙ্কর স্বরে আমার মাকে বলেছিলেন, এই মেয়ে কোনো সময় বাড়িতে একা থাকবে না, সব সময় তোমরা নিজেদের কাছে রাখবে। তোমরা দুজনেই বিবাহিত মহিলা, তোমাদের ধারের কাছে কেউ ঘেঁষতে চাইলে সে বাধা পাবে, কারণ তোমাদের শরীরে শাখা সিঁদুরের চিহ্ন রয়েছে। কিন্তু এই মেয়েটা এখনো বাচ্চা, ওকে তোমরা চোখে চোখে রেখো, আর বাড়ির সকলেই খুব সাবধানে থেকো। কথাগুলো বলে ঠাকুরমশাই হনহন করে হেঁটে রওনা দিলেন নিজের বাড়ির উদ্দেশ্যে।
পরের দিন মা আর কাকিমণি আমাকে সঙ্গে করে নিয়ে এই ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছলেন। সেখানে পৌঁছে গিয়ে আমরা যা শুনলাম তাতে আমাদের তিনজনের পায়ের তলা থেকে একেবারে যেন মাটি সরে গেল। আমাদের বাড়িতে তখন নাকি কালপুরুষের বাসস্থান ছিল। কালপুরুষ নাকি এক ধরনের অপদেবতা, যে প্রথমে আমাদের বাড়ির পুকুরের পাড়ে বসবাস করত এবং সে পথ দিয়ে যাতায়াত করত। আমার দাদু পুকুর পাড় বাঁধিয়ে বড়সড় রকমের একটা পাঁচিল তুলে দেওয়ার ফলে সেই কালপুরুষের যাতায়াতের পথে বাধা পড়ে এবং সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে আমাদের পরিবারের ওপর। আর এদিকে আমার ছোট পিসিমণি প্রায়শই ওই পুকুর পাড়ে মৃণাল কাকুর সঙ্গে দেখা করতে যেত। সেখানে তারা প্রায়শই একে অপরকে লুকিয়ে টুকিয়ে আদর করত। এর ফলে ধীরে ধীরে পিসিমণির দেহের সুগন্ধের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সেই অপদেবতা এবং ও শরীরের ওপর ভর করেই সে আমাদের বাড়িতে প্রবেশ করে। সেদিন আমরা ওই ঠাকুরমশাইয়ের কাছ থেকেই এমন অনেক তথ্য পাই যা আগে আমরা কখনো কারোর মুখেই শুনিনি। এই কালপুরুষ নামক অপদেবতা যে বাড়িতে থাকে তাদের সাংঘাতিকভাবে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। বাড়িতে অল্প বয়সী নারী থাকলে তাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বিশেষভাবে আগ্রহী হয় এই অপদেবতা। পরিবারের ঝগড়া, অশান্তি, রোগ ভোগ এবং শোকের ছায়া সবসময় লেগে থাকে এই কালপুরুষের উপস্থিতিতে। ছোট পিসিমণিকে নাকি একেবারে নিজের বশেই নিয়ে ফেলেছিল এই অপদেবতা। ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী মৃণাল কাকুর মৃত্যুর পরবর্তীকালে পিসিমণি তার নিজস্ব আত্মার শক্তির জোরে অনেকটা লড়াই করেছে এই অপদেবতার সঙ্গে। তার প্রেমিকের খুনিকে প্রাণপণে প্রতিরোধ করার চেষ্টা করেছে, আর সেই কারণেই তাকে নাকি শেষ অবধি খুন হতে হয়েছিল নৃশংসভাবে। এরপর বাড়িতে নতুন বিয়ে হয়ে আসা কাকিমণির দিকেও তার নজর পড়ে, আর ঠিক সেই কারণে মেজ কাকুর শরীরকে নিজের বশে এনে সেই অপদেবতা ছোট কাকিমণির কাছে যায় তাকেও ভোগ করার জন্য, এবং এর ফলে ভাইতে ভাইতে অশান্তি চরমে ওঠে। আসলে কালপুরুষের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে নারীর ওপর নজর পড়ে তাকে শুধুমাত্র সে নিজেই ভোগ করতে চায়। সেই নারীর জীবনে অপর কোনো পুরুষের ছায়াও পড়তে দেয় না এই অপদেবতা। আর এরা সাংঘাতিকভাবে নোংরা, আবর্জনা, এঁটো কাটা এইসব পছন্দ করে থাকে। আমার ছোট কাকিমণি সবিষয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের দয়া করে এর প্রতিকার বলে দিন ঠাকুরমশাই। ওই অপদেবতা আমাদের পরিবারকে শেষ করে দিচ্ছে, বিতাড়িত করুন ওকে। ঠাকুরমশাই অনেক ভেবেচিন্তে বললেন, এর প্রতিকার হওয়া প্রায় অসম্ভবই বলা যায়, তবে কিছু কিছু ভাবে ওই অপদেবতার প্রভাব কম করা সম্ভব। প্রথমত, তোমাদের বাড়িতে এখন পুরোটাই খারাপ শক্তির বসবাস, সুতরাং বাড়িটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত রাখবে। দ্বিতীয়ত, ভুলেও ওই অপদেবতার নাম বাড়িতে কখনো মুখে আনবে না এবং কাউকে আনতেও দেবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বাড়িতে প্রতিদিন 2 বেলা ভালো করে ধূপধুনো দেবে, ঈশ্বরের পুজো করবে, জোরে জোরে হনুমান চালিসা পাঠ করবে শুদ্ধ বসনে, এবং পরিবারের প্রত্যেক সদস্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে দিনে 3 বার করে। বাড়িতে 2 বেলা নিয়মিত শাঁখ বাজাবে জোরে জোরে। ঠাকুর ঘরে যেন সবসময় প্রদীপ জ্বলে। মোট মাঠ তোমাদের পরিবারের প্রত্যেককে ঈশ্বরের আরাধনায় থাকতে হবে এবং মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা প্রত্যেকে পরমাত্মার অংশ এবং আমাদের আত্মার শক্তি যে কোনো অপদেবতার শক্তির চেয়ে অনেক বেশি। এরপর ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বুঝলি মা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা ঠাকুরমশাইকে প্রণাম করে বাড়িতে ফিরে আসার সময় তিনি আমাকে বললেন, তুই মা একটু সাবধানে থাকবি এবং তোমরা প্রত্যেকেই কিন্তু খুব সাবধানে থাকবে। ভর সন্ধ্যায় চুল খুলে ঘুরবে না। আমি আগামী 3 দিনের মাথায় তোমাদের বাড়িতে নারায়ণ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করব, আর বাড়িতে পারলে তোমরা পেরেক পুঁতে দিও স্থানে স্থানে। আমি পরশু তোমাদের বাড়িতে গিয়ে বলে দিয়ে আসবো সবটাই। এখন বাড়ি ফিরে যাও মা, আর যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন করে কাজগুলো করো। এরপর আমরা বাড়িতে ফিরে এলাম। এতদূর পর্যন্ত বলার পর রীতা ভরিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এরপর কি তোদের বাড়িতে ওই অপদেবতার উপদ্রব কমেছিল? রীতা জানায়, হ্যাঁ, এরপর একটু প্রকোপ খানিকটা কমে। আমাদের পরিবারের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। মেজ কাকুমণিও বাড়িতে ফিরে আসে।
আর ছোট কাকুও আস্তে আস্তে সুস্থ হয়ে যায় পুরোপুরি। এরপর কয়েক বছর তেমন কোনো উপদ্রব ছিল না বাড়িতে, তবে আমার ঠাকুমা মারা যাওয়ার আগে আগে প্রায়ই চিৎকার করে বলে উঠতেন তাকে নাকি আবার দেখতে পেয়েছেন। আমরা আবার সেই ঠাকুর মশাইয়ের বাড়িতে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন সেই কালপুরুষ নাকি আবার বাড়িতে ফিরে এসেছে, আমাদের পক্ষে ওই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই বেটার। বেশ কয়েকদিনের মধ্যে আমার ঠাকুমাও মারা যান, আর আমরা ওই গ্রামের বাড়ি বন্ধক দিয়ে যে যার মতো শহরে চলে আসি। তবে এখন আমরা ওই বাড়ি ছেড়ে আসার পর সকলেই বেশ ভালো আছি। আমার মেজ কাকুরও পরে বিয়ে হয়েছে। বাবার সব ভাইদের মধ্যে রিলেশন এখন ভালোই, কিন্তু এখন আর আমরা একসাথে থাকতে পারি না। এই যা, এই পুরো ঘটনাটা আমার বন্ধুর মুখ থেকে শোনা বিবরণ। কৌস্তব ভালো লাগলে তোমার চ্যানেলে পড়ে শুনিও। ধন্যবাদ সৌরদীপাদি এরকম একটা মারাত্মক ঘটনা, এরকম একটা কালপুরুষের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকে যে ঘটনাটা আপনারা শুনলেন, এরকম ঘটনা আগে আপনারা কখনো শোনেননি। কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানাবেন, এবং এটাও জানাবেন যে কিউরিও ফাইটের আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে নিতে ভুলবেন না। এবং কিউরিও ফাইটের এরকম আরও দুটো ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।